গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে 28 জানুয়ারিতে কেপিএসআই এবং সার্জেন্টের যে এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজকে জিকেজিএস এর সেকেন্ড ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি জিকেজিএস এর উপর থেকে একটা ক্লাস কিন্তু নেওয়া হয়ে গেছে, এবং প্রত্যেককে বলছি এই যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে এক্সামের আগে পর্যন্ত ক্লাসগুলো চলবে। এই ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তাহলেই কিন্তু তোমরা এই ক্লাসগুলো থেকে 50 থেকে 60% কোশ্চেন হুবহু কমন পেয়ে যাবে তোমাদের এক্সামে। তো শুরু করছি আজকে তোমাদের জিকেজিএস এর ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, কোন রাজ্যে উদান্তি অভয় অরণ্যটি অবস্থিত? আচ্ছা, এখানে তোমাদের মনে হতে পারে যে এই উদান্তি অভয়ারণ্য এটা এক্সামে নাও আসতে পারে, কিন্তু তোমরা প্রিভিয়াস যে এক্সামগুলো হয়ে গেছে সেগুলোর প্যাটার্ন যদি দেখে থাকো, দেখবে এখন এই অভয়ারণ্য অর্থাৎ ন্যাশনাল পার্ক, তারপর ড্যান্স ফ্রম বিভিন্ন রাজ্যের, তারপর উৎসব, এগুলো কিন্তু একটু আনকমন টাইপের দিচ্ছে, অর্থাৎ কারেন্ট ফ্যাক্টের সাথে রিলেট করিয়ে দিচ্ছে। সুতরাং তোমাদের একটু এক্সট্রা অর্ডিনারি জিনিস কিন্তু জেনে যেতে হবে। তো যাই হোক, উদান্তি অভয়ারণ্য এটা কোন রাজ্যে অবস্থিত? উদান্তি অভয়ারণ্য এটা অবস্থিত ছত্তিশগড়ে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার এখানে বাকি যে অপশানগুলো আছে সেই অপশানগুলো আমরা ন্যাশনাল পার্ক অর্থাৎ অভয়ারণ্যের সাথে যদি রিলেট করাই, কোন রাজ্যে কোন অভয়ারণ্য আছে। তো এখানে দেখো ছত্তিশগড়ে একটা হলো কি উদান্তি, আর একটা মাথায় রাখবে ছত্তিশগড় থেকে ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক আর উদান্তি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে অবস্থিত। কর্ণাটকে চলে আসো। কর্ণাটকে কোন কোন ন্যাশনাল পার্ক আছে? এখানে কিছু ন্যাশনাল পার্ক আমি রিলেট করিয়ে দিচ্ছি। কর্ণাটক থেকে যেটা কোশ্চেন দেয়, বান্দিপুর বান্দিপুর ন্যাশনাল পার্ক, আর একটা হলো কুদ্রেমুখ। কুদ্রেমুখ ন্যাশনাল পার্কটা বহুবার তোমাদের এক্সামে দিয়েছে। তো কুদ্রেমুখ এবং বান্দিপুর এই ন্যাশনাল পার্ক দুটো কোথায় অবস্থিত? দুটো অবস্থিত কর্ণাটকে। ওড়িশার সাথে রিলেট করাও অনেকবার পড়িয়েছি। ওড়িশাতে কি কি ন্যাশনাল পার্ক আছে? একটা হলো শিমলিপাল ন্যাশনাল পার্ক, আর একটা হলো ভিতারকানিকা। আসামে আসামের দুটো ন্যাশনাল পার্ক অনেকবার পড়ানো হয়েছে। একটা হলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। আর একটা আসামের ন্যাশনাল পার্ক হলো মানাস ন্যাশনাল পার্ক। তাহলে আসামের কি কি দুটো মাথায় রাখবে? একটা হলো কাজিরাঙ্গা, আর একটা হলো মানাস ন্যাশনাল পার্ক। এছাড়া এখান থেকে আরও কিছু স্টেটের ক্ষেত্রে আমি কিছু ন্যাশনাল পার্ক ইনক্লুড করে দিচ্ছি, যেমন উত্তরপ্রদেশের থেকে রিলেট করবে দুধওয়া ন্যাশনাল পার্ক, কেওলাদেও কেওলাদেও ন্যাশনাল পার্ক। এছাড়া আরেকটা হলো রানীপুর রানীপুর টাইগার রিজার্ভ বা রানীপুর ন্যাশনাল পার্ক। এই রানীপুর ন্যাশনাল পার্কটা ভারতের 53তম টাইগার রিজার্ভ। যদি কোশ্চেন দেয় যে ভারতের 53তম টাইগার রিজার্ভ কোনটা, তো সেটা হবে রানীপুর। কোন স্টেটে অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। কিন্তু যদি কোশ্চেন দেয়, এখন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে অলরেডি এখন কিন্তু পড়ানো হয়ে গেছে তোমাদের প্রত্যেককে বলছি, তোমরা এই ক্লাসের পাশাপাশি সকালে যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা করানো হয় সেটাও ফলো রাখবে। যে ক্লাসগুলো হয়ে গেছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে সেগুলো ফলো রাখবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কম করে তোমরা 10 থেকে 12টা কোশ্চেন পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলছি, যে ক্লাসগুলো তোমাদের রুটিন ওয়াইজ চলছে সেই ক্লাসগুলো রেগুলার বেসিসে ফলো করবে। যদি আগের ক্লাস না দেখে থাকো, প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা তোমাদের টাইম মতো দেখে নেবে। প্রতিটা ক্লাসই কিন্তু অ্যাভেলেবেল আছে এই চ্যানেলে। যদি এখান থেকে কোশ্চেন দেয় যে এখন বর্তমানে ভারতে টাইগার রিজার্ভের সংখ্যা কটা, বর্তমানে টোটাল কটা টাইগার রিজার্ভ আছে, তো বর্তমানে এখন 54টা টাইগার রিজার্ভ আছে। তার মধ্যে 53তম কোনটা? 53তম হলো রানীপুর। তাহলে যদি কোশ্চেন দেয় যে রিসেন্ট কোন টাইগার রিজার্ভটা তৈরি হয়েছে, 54তম টাইগার রিজার্ভ কোনটা তৈরি হয়েছে, তো 54th যে টাইগার রিজার্ভটা তৈরি হয়েছে সেটা কোথায়? সেটা তৈরি হয়েছে মধ্যপ্রদেশে। সেই টাইগার রিজার্ভের নাম কি? নাম হলো বীরাঙ্গানা দুর্গাবতী ন্যাশনাল পার্ক। বীরাঙ্গনা দুর্গাবতী ন্যাশনাল পার্কে আমি শর্টে এনপি লিখে দিলাম, তোমরা কিন্তু খাতায়
ফুল নামটা নোট ডাউন করবে। আর একটা কথা বলে রাখি, যে এক্সট্রা ফ্যাক্টগুলো তোমাদের লেখানো হচ্ছে, অর্থাৎ যে বোর্ড ওয়ার্কিং যেগুলো করানো হচ্ছে, যেগুলো আমি লিখে দিচ্ছি, এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো পিডিএফ আকারে পাবে না। শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলোই তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। কোথা থেকে পাবে? নিচে দেখো যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ, @দ্য লার্নিং এক্সপার্ট SD, অথবা এই ক্লাসের ডিসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু টেলিগ্রামের লিঙ্কটা প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে সরাসরি টেলিগ্রামে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রতিটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। তাহলে কি বললাম, বর্তমানে ভারতের 54তম যে টাইগার রিজার্ভ সেটা কোথায় অবস্থিত? সেটা মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশে কোন ন্যাশনাল পার্ক? বীরাঙ্গানা দুর্গাবতী ন্যাশনাল পার্কে অবস্থিত। এখান থেকে আরেকটা রাজ্য রিলেট করো, গুজরাট। গুজরাটের ন্যাশনাল পার্ক কি? গুজরাটের ফেমাস ন্যাশনাল পার্ক হলো গির ন্যাশনাল পার্ক। গির ন্যাশনাল পার্কটা এইভাবে কোশ্চেন দেয় যে গির অভয়ারণ্যটা কোথায় অবস্থিত? সেটা অবস্থিত গুজরাটে। বা কোশ্চেন দেবে গির অভয়ারণ্য কিসের জন্য ফেমাস, কিসের জন্য বিখ্যাত? তো এটা এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত, অর্থাৎ এশিয়াটিক লায়ন থাকে কোথায়? এই গুজরাটের গির ন্যাশনাল পার্কে। এছাড়া রিলেট করো উত্তরাখণ্ড। যেহেতু গির ন্যাশনাল পার্কের প্রসঙ্গ আসলো, তো উত্তরাখণ্ডটাও রিলেট করিয়ে দিচ্ছি, কারণ উত্তরাখণ্ডে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক তৈরি হয়েছিল। তাই কোশ্চেন যদি দেয় যে ভারতের প্রথম ন্যাশনাল পার্কের নাম কি, তো ভারতের প্রথম ন্যাশনাল পার্কের নাম হলো হেইলি ন্যাশনাল পার্ক। এই হেইলি ন্যাশনাল পার্কের নাম এখন পরিবর্তন হয়েছে। নাম পরিবর্তন হয়ে নতুন নাম কি হয়েছে? নতুন নাম হয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক। তাহলে কোশ্চেন দেবে যে জিম করবেট ন্যাশনাল পার্কের প্রিভিয়াস নেম কি ছিল? অ্যান্সার হবে হেইলি ন্যাশনাল পার্ক। কবে তৈরি হয়েছিল? ভারতের প্রথম যেহেতু বললাম, তাহলে কবে তৈরি হয়েছিল সেই সালটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো 1936 সালে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, যার নাম হেইলি ন্যাশনাল পার্ক, কোথায় তৈরি হয়েছে? উত্তরাখণ্ড রাজ্যে তৈরি হয়েছে। তার বর্তমান নাম কি? বর্তমান নাম হলো জিম করবেট ন্যাশনাল পার্ক। চলে আসো পরের কোশ্চেনে। মঙ্গোলয়েড এবং কক্সয়েডস এর মিলনক্ষেত্র কোন রাজ্যকে বলা হয়? তো এই মঙ্গোলয়েড এবং কক্সয়েড এই দুটো কিন্তু এক প্রকার ট্রাইব, এক প্রকার হলো উপজাতি এরা। তো এদের মিলনক্ষেত্র কোন রাজ্যে দেখা যায়? আসামে দেখা যায়। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো ট্রাইবের প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে যদি তোমাদের কোশ্চেন দেয় যে ভারতের ভারতের সব থেকে বড় উপজাতি বা বড় ট্রাইব কোনটা? তো ভারতের সব থেকে বড় উপজাতি অলরেডি পড়িয়েছি, বড় উপজাতি হলো ভিল ট্রাইব। ভিল উপজাতি, ভিল ট্রাইব হলো ভারতের সব থেকে বেশি পরিমাণে থাকা উপজাতি, সব থেকে বড় উপজাতি। এবার যদি এখান থেকে কোশ্চেন দেয় পশ্চিমবঙ্গের, যদি কোশ্চেন দেয় পশ্চিমবঙ্গের সব থেকে বড় উপজাতি কোনটা? পশ্চিমবঙ্গের সব থেকে বড় উপজাতি, তো পশ্চিমবঙ্গের সব থেকে বড় উপজাতি হলো সাঁওতাল উপজাতি। এই সাঁওতালরা কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডেও দেখা যায় সাঁওতালদের। আর এখান থেকে ট্রাইবের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে কোশ্চেন দিতে পারে ভারতের প্রথম ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিয়াস ফার্স্ট ট্রাইবাল ওম্যান প্রেসিডেন্ট, ইন্ডিয়াস ফার্স্ট ট্রাইবাল ওম্যান প্রেসিডেন্টকে? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দ্রৌপদী মুর্মু হলেন ভারতের প্রথম মহিলা উপজাতি সম্প্রদায়ের থেকে আসা রাষ্ট্রপতি। তো তার নাম কি? তার নাম হলো দ্রৌপদী মুর্মু। ইনি কততম? ইনি 15th, মানে 15তম প্রেসিডেন্ট। চলে আসো পরের কোশ্চেনে। অরুণাচল প্রদেশের রাজ্যে কতগুলো উপভাষা অর্থাৎ ডিলিয়েটস প্রচলিত আছে? তো এটা একটা WBCS এর কোশ্চেন থেকে তোলা হয়েছে, কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে অরুণাচল প্রদেশ যদিও না দেয়, তোমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে কতগুলো উপভাষা অর্থাৎ ডিলিয়েটস আছে এই কোশ্চেনটা কিন্তু দিতে পারে। তো যাই হোক, অরুণাচল প্রদেশের কতগুলো উপভাষা বর্তমান? তো অরুণাচল প্রদেশে এখন প্রায় 50টা উপভাষা আছে। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। যদি এখানে কোশ্চেনটা দিত যে পশ্চিমবঙ্গে কতগুলো উপভাষা প্রচলিত আছে, তো পশ্চিমবঙ্গে এখন 4টি উপভাষা প্রচলিত আছে। 4টি উপভাষা কি কি? একটা হলো রাঢ়ী উপভাষা, যেটা
পশ্চিমবঙ্গে সব থেকে বেশি বলা হয়? ওয়েস্ট বেঙ্গলের প্রধান উপভাষা যেটা, ওয়েস্ট বেঙ্গলের প্রধান উপভাষা সেটা কি? সেটা হলো রাঢ়ী উপভাষা। এছাড়া আর কি কি আছে? রাঢ়ী আছে, বাঙালি আছে বা বাংলা বলতে পারো, রাঢ়ী বাঙালি, বারেন্দ্রী অ্যান্ড আরেকটা হলো কামরূপী। এই চারটে উপভাষা পশ্চিমবঙ্গে প্রচলিত আছে, যার মধ্যে সব থেকে বেশি বলা হয় কোনটা? সব থেকে বেশি বলা হয় রাঢ়ী উপভাষা। এই রাঢ়ী উপভাষা কোথায় কোথায়, মানে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় দেখতে পাওয়া যায়? ম্যাক্সিমাম বারডওয়ান বর্ধমান, আমি এখানে শর্টে লিখছি, বারডওয়ান বর্ধমানে দেখতে পাওয়া যায়, বাঁকুড়াতে দেখতে পাওয়া যায় 24 পরগনা মানে উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে দেখতে পাওয়া যায় নদিয়াতে এবং মুর্শিদাবাদের কিছু অংশে, মুর্শিদাবাদের কিছু অংশে কিন্তু এই রাঢ়ী উপভাষা দেখতে পাওয়া যায়। বাঙালি উপভাষায় এটা দেখতে পাওয়া যায় মূলত বাংলাদেশের লাগোয়া যে সমস্ত যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে, যে সমস্ত জেলাগুলো আছে, সেই সমস্ত জেলাগুলোতে এই বাঙালি উপভাষা দেখতে পাওয়া যায়। বারেন্দ্রী এটা বেশি দেখতে পাওয়া যায় মালদাতে দেখতে পাওয়া যায়। এছাড়া দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এরিয়াতে দেখতে পাওয়া যায়। আর কামরূপী এই যে উপভাষা, এটা মূলত উত্তরবঙ্গে এটা বেশি লক্ষ্য হয়। তাহলে পশ্চিমবঙ্গের উপভাষার সংখ্যা কটা? চারটে। কি কি? রাঢ়ী, বাঙালি, বারেন্দ্রী, কামরূপী। সব থেকে বেশি বলা হয় কোনটা? সব থেকে বেশি বলা হয় রাঢ়ী উপভাষা। এখানে ভাষার প্রসঙ্গ যেহেতু এসছে, সেই উপভাষা হোক বা ভাষা হোক, এখান থেকে যদি কোশ্চেন দেয় ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা ভারতের ভাষার কথা কোন শিডিউলে বলা আছে, তো মাথায় রাখবে সেটা বলা আছে 8 শিডিউলে, অষ্টম শিডিউলে বলা আছে। অষ্টম শিডিউলে ভাষার কথা বলা আছে। কটা ভাষার কথা বলা আছে? 22টা ভাষার কথা বলা আছে। সেই 22টা ভাষা কি কি? 22টা ভাষা হলো কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাঙালি, আসামি, ওড়িয়া, গুজরাটি, মারাঠি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালাম, সংস্কৃত, উর্দু, নেপালি, কোঙ্কানি, মণিপুরি, বোডো, ডোগরি, মাইথালি, সাঁওতালি। এখানে কাউন্ট করে দেখবে 22টা ভাষার নাম কিন্তু লেখা আছে। তোমরা পরপর 22টা ভাষার নামও যেভাবে বললাম আমি, সেটা তোমরা খাতায় লিখে নিতে পারবে। আর ভারতের যখন সংবিধান লাগু হয়েছিল 1950 সালে 26 জানুয়ারিতে, সেই সংবিধান লাগুর সময় ভারতে কটা ভাষা ছিল? এই 8 শিডিউলে, অষ্টম শিডিউলে ছিল 14টা ভাষা। পরবর্তীতে আরও 8খানা ভাষা অ্যাড হয়েছে এবং সেই 8খানা ভাষা কবে কবে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড হয়েছে সেটা পরবর্তী কোনো একটা ক্লাসে কিন্তু আমরা সেটা রাখবো। এখানে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ এখানে আমি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজটাও একটু আলোচনা করব। তো এখান থেকে যদি কোশ্চেন দেয় যে ভারতে টোটাল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের সংখ্যা কটা? ভারতে টোটাল কতগুলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে? তো ভারতে টোটাল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের সংখ্যা হলো কটা? 6টা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে। সেই 6টা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কবে কোনটা অ্যাড হয়েছে সেখান থেকে কোশ্চেন দেয়। তো 6টা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কি? 6টা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রথম ল্যাঙ্গুয়েজ হলো তামিল, যেটা সর্বপ্রথম 2004 সালে অ্যাড হয়েছে। তারপর সেকেন্ড যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ সেটা কি? সেটা হলো সংস্কৃত অ্যাড হয়েছে কত সালে? 2005 সালে। এরপর 2005 সালের পর 2008 সালে এসে আরও দুটো ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে। কি কি সেটা? একটা হলো কন্নড় এবং আরেকটা হলো তেলেগু। এই দুটো ল্যাঙ্গুয়েজ একসাথেই 2008 সালে অ্যাড হয়েছে। এরপর বাকি দুটো ল্যাঙ্গুয়েজ কি কি? বাকি দুটো ল্যাঙ্গুয়েজ হলো, একটা হলো মালায়ালামটা অ্যাড হয়েছে 2013 সালে এবং সর্বশেষ যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়েছে সেটা কি? সেটা হলো ওড়িয়া। সেটা কত সালে অ্যাড হয়েছে? 2014 সালে অ্যাড হয়েছে। তাহলে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের সংখ্যা কটা? ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের সংখ্যা হলো টোটাল 6টা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ।
কোন বছর কোনটা অ্যাড হয়েছে এইভাবে কিন্তু কোশ্চেন দেবে, যে সংস্কৃত অ্যাড হয়েছে কত সালে, বা তেলেগু অ্যাড হয়েছে কত সালে, মালায়ালাম অ্যাড হয়েছে কত সালে। তো এইভাবে কিন্তু তোমাদের জিনিসটা মনে রাখতে হবে। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গাভদ্র নদীটি বইছে? আসাম, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ না উত্তরাখণ্ড? তো তুঙ্গাভদ্র নদীটা উৎপত্তি হয়ে কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে বইছে সেটা কিন্তু তোমাদের জানতে হবে। তো তুঙ্গাভদ্র এই নদীটার উৎপত্তি হয়েছে কোথায়? উৎপত্তি হয়েছে কর্ণাটকে। কর্ণাটক থেকে উৎপত্তি হয়ে এই রাজ্যটা প্রবেশ করেছে তেলেঙ্গানাতে। তেলেঙ্গানাতে প্রবেশ করে এই রাজ্যটা চলে এসছে কোথায়? চলে এসছে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে এসে এই নদীটা মিশে গেছে কোন নদীর সাথে? এই নদীটা মিশে গেছে কৃষ্ণা নদীর সাথে। কৃষ্ণা নদীর সাথে এই নদীটা এসে মিশে গেছে। তাহলে কি কি বললাম? তুঙ্গাভদ্র কর্ণাটকে উৎপত্তি হয়েছে, তারপর তেলেঙ্গানার উপর দিয়ে বাহিত হয়ে অন্ধ্রপ্রদেশে এসে কৃষ্ণা নদীর সাথে এই তুঙ্গাভদ্র নদীটা মিশে গেছে। তাহলে এখানে জানতে চাইছে তুঙ্গাভদ্র নদীটি নিম্নের কোন রাজ্যের মধ্যে দিয়ে বাহিত হয়েছে? তো আসাম হবে না, অরুণাচল প্রদেশ হবে না, উত্তরাখণ্ড হবে না, অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে বাহিত হয়েছে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। মাথায় রাখবে এই তুঙ্গাভদ্র নদী কৃষ্ণার সব থেকে বড় ট্রিবিউটারিজ, কৃষ্ণার সব থেকে বড় উপনদী। কৃষ্ণার সব থেকে বড় কি বললাম? উপনদী। কোশ্চেন দেয় তুঙ্গাভদ্র কোন নদীর উপনদী, বা কৃষ্ণার সব থেকে বড় উপনদী কোনটা? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে তুঙ্গাভদ্র হলো কৃষ্ণার সব থেকে লার্জেস্ট ট্রিবিউটারি, সব থেকে বড় উপনদী। পরের কোশ্চেনে আসো। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা রেগুলার বেসিসে তোমাদের মধ্যে এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা আমাদের সাথে নতুনভাবে যুক্ত হও, তাদের ক্ষেত্রে একটা ইনফরমেশন। এই চ্যানেলে যে সমস্ত এক্সামগুলোর নাম তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সিলেবাস ওয়াইজ ক্লাস তোমাদের প্রোভাইড করা হয়। মাথায় রাখবে ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাস কিন্তু এক্সাম ওয়াইজ ফ্রিতে লাইভ ক্লাস থাকে। লাইভ ক্লাস অ্যাটেন্ড যদি না করতে পারো, ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং তোমরা পরবর্তীতে তোমাদের সময় মতো ক্লাসগুলো করে নিতে পারবে। এখানে কোন কোন এক্সামের জন্য প্রিপারেশন প্রোভাইড করা হয় দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের এক্সামের নামগুলো লেখা আছে, যার মধ্যে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করায় ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড ক্লার্কশিপ। তো এই পিএসসির যে এক্সামগুলো কন্ডাক্ট করায় সেগুলোর উপর বেস করে আমাদের ফার্স্ট ব্যাচ ওপেন করা আছে বা ফার্স্ট গ্রুপ ওপেন করা আছে। সেকেন্ড ব্যাচটা আমাদের ওপেন করা আছে মূলত পুলিশের এক্সামের জন্য, যেখানে তোমাদের জেল পুলিশ, কেপিএসআই সার্জেন্ট, ডাব্লিউপি কনস্টেবল এসআই, ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের মেন্স এক্সামের জন্য প্রিপারেশন প্রোভাইড করা হয়। থার্ড ব্যাচটা মূলত এসএসসি এর এক্সামের জন্য, অর্থাৎ সেন্ট্রালে স্টাফ সিলেকশন কমিশন যে এক্সামগুলো কন্ডাক্ট করে, যার মধ্যে জিডি কনস্টেবল, সিজিএল, সিএসএসএল, এমটিএস, সিপিও, দিল্লি পুলিশের এসআই কনস্টেবল। তো এই সমস্ত এক্সামগুলো উপরে বেস করে আমাদের থার্ড ব্যাচ ওপেন করা আছে। তো এই তিনটে ব্যাচেই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে রেগুলার বেসিস কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তাই এই সমস্ত ব্যাচে যদি তোমরা যুক্ত হতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করো, তাহলে সেখান থেকে তোমাদেরকে গাইড করা হবে, সেখান থেকে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। মাথায় রাখবে আমাদের এই চ্যানেলে ক্লাস করার জন্য বা অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো রকম ফিস লাগে না, সম্পূর্ণ ফ্রিতে অ্যাডমিশন নিতে পারবে, সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু তোমরা ক্লাসগুলো করতে পারবে। এছাড়া এখানে আরও একটি ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাসটা দেখছো, চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমাদের সম্পূর্ণ জিকে জিএস এর সিলেবাসটা কমপ্লিট করানো হবে। তোমরা কম্পিটিটিভ এক্সামের সাথে যারা যুক্ত আছে তারা প্রত্যেকেই জানো, জিকে জিএস এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স আছে, সায়েন্সের 3টে সাবজেক্ট আছে, স্ট্যাটিক, জিকে জিএস। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার বেসিসে ক্লাস চলছে, রিজনিং এর ক্লাস এবং ইংলিশের ক্লাস, প্রতিটা ক্লাস তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে, অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই চ্যানেল থেকে। শুধুমাত্র ম্যাথের ক্লাস করার জন্য আমাদের আরও একটা চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলে ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, তাই প্রত্যেককে বলছি তোমরা এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের সামনে যে সমস্ত এক্সামগুলো আসতে চলেছে সেই এক্সামের জন্য তোমরা চ্যানেল দুটো থেকে সম্পূর্ণ ফ্রিতে প্রিপারেশনগুলো নিতে থাকো। চলে আসো পরের কোশ্চেন, দ্য রাইট অফ মেন এই বইটা কে লিখেছেন? ইম্পর্টেন্ট বই, অনেকবার কিন্তু কোশ্চেনটা এক্সামে দিয়েছে। তো দি রাইট অফ মেন এই বইটা লিখেছেন থমাস পাইন। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। জাস্ট অনলাইনার ফরম্যাটে কোশ্চেনগুলো মাথায় রাখবে। পরের কোশ্চেনে চলে আসো, দ্য লার্জ হ্যাড্রন কলিডর বিউটি পরীক্ষণটি একটি বিশেষজ্ঞ পরীক্ষণ অধ্যয়নকে বলা হয়?
তো এটা কোন প্রকার অধ্যয়নকে বলা হয়? এটা বলা হয় বিউটি কোয়ার্ক অধ্যয়নকে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরে কোশ্চেনে আসো, কোন রাজ্যে শুশুনিয়া পাহাড় অবস্থিত? তো শুশুনিয়া পাহাড় এটা পশ্চিমবঙ্গেই অবস্থিত। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখানে কিছু পাহাড় বা পর্বত থেকে তোমাদের কিছু ফ্যাক্ট রিলেট করিয়ে দিচ্ছি। যদি কোশ্চেন দেয় যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সেটা হলো সান্দাকফু। সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। তার হাইট কত অবশ্যই কিন্তু আমাদের জানতে হবে। তার হাইট হলো 3636 36 মিটার। এইভাবেই মুখস্থ রাখবে। 3636 মনে থাকবে না, মাথায় রাখবে 36 মিটার। তো সান্দাকফুর হাইট কত? 36 মিটার। সেটা হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ পড়লাম যখন, এখান থেকে যদি আমি কোশ্চেন দেই যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হবে কাঞ্চনজঙ্ঘা। কি হবে? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা অবস্থিত সিকিমে। এবং কাঞ্চনজঙ্ঘার হাইট কত এটাও কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে, কারণ যেহেতু এটা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তো কাঞ্চনজঙ্ঘার হাইট 8586 8586 মিটার। এইভাবেই কিন্তু মাথায় রাখবে 8586 মিটার। এবার এখান থেকে যদি কোশ্চেন দেই তোমাদের, দুটো কোশ্চেন, যে দক্ষিণবঙ্গের, যেমন পশ্চিমবঙ্গকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ বলতে উত্তর দিকে যে রাজ্যগুলো অবস্থিত, আর দক্ষিণবঙ্গ বলতে দক্ষিণ দিকে যে রাজ্যগুলো অবস্থিত সেটা নিয়ে দক্ষিণবঙ্গ। তো কোশ্চেন যদি আসে যে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? তো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো অযোধ্যা পাহাড়ের নাম হলো চ্যামটাবুরু। চামটাবুরু। এর হাইট হলো 712 মিটার। এটা কোন পাহাড়ে? এটা হলো অযোধ্যা পাহাড়ের, অযোধ্যা পাহাড়ের অন্তর্গত চামটাবুরু হলো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। আর যদি এইভাবে কোশ্চেন দেয় যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার হবে আনাইমুদি। আনাইমুদি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এবং এটা কোন পর্বত শ্রেণীর? আন্নামালাই পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। এর হাইট কত? এর হাইটটাও অবশ্যই জানতে হবে। 2695 মিটার হলো এর হাইট। এবার এখানে ভারত হয়ে গেল, দক্ষিণ ভারত হয়ে গেল, পশ্চিমবঙ্গ হলো এবং দক্ষিণবঙ্গ হয়ে গেল। এবার যদি উত্তরবঙ্গে দেয় তাহলে উত্তরবঙ্গ, কারণ কোশ্চেন চালাকি করে করতে পারে, উত্তরবঙ্গ দিলে অ্যান্সার হবে সান্দাকফু। সান্দাকফু হলো উত্তরবঙ্গে, এবং উত্তরবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি? সান্দাকফু। একইভাবে উত্তর ভারতের যদি কোশ্চেন চালাকি করে দেয় অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা। তো এবার যদি তোমাদের কোশ্চেন দেয় যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? পৃথিবীর পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। তো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? এটা প্রত্যেকেই জানে, প্রত্যেকে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে মাউন্ট এভারেস্ট। এবং এখান থেকে কোশ্চেন এটা দেবে না, কোশ্চেন দেবে মাউন্ট এভারেস্টের হাইট কত। তো মাউন্ট এভারেস্টের হাইট হলো 8848 মিটার। তো এটাও কিন্তু কোশ্চেন দেবে না, এক্সাক্ট ভ্যালু দেবে 8848.86 মিটার হলো মাউন্ট এভারেস্টের হাইট। 0.86 মিটার। এই হাইটটা কিন্তু মাউন্ট এভারেস্টের বেড়েছে। তো এক্সাক্ট অ্যান্সারটাই কিন্তু মাথায় রাখবে, 8848.86 মিটার হলো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের হাইট। এবং পৃথিবীর এই যে সর্বোচ্চ শৃঙ্গ এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত নেপালে। নেপালে এই মাউন্ট এভারেস্টকে কি নামে ডাকা হয়? নেপালে এই মাউন্ট এভারেস্টের নাম হলো সাগর মাথা। তো এখান থেকে কোশ্চেন দিতে পারে যে পৃথিবীর এই যে সর্বোচ্চ শৃঙ্গ, এই সর্বোচ্চ শৃঙ্গে সর্বপ্রথম কে উঠেছে? সর্বপ্রথম কে চড়েছে? কে ক্লাইম্বার ছিল? তো সর্বপ্রথম চড়েছে দুজন, একজন হলো এডমান্ড হিলারি, এডমান্ড হিলারি, এবং আরেকজন ছিলেন তেনজিং নোরগে। যদি এখান থেকে কোশ্চেন দেয় যে মাউন্ট এভারেস্টে চড়া সর্বপ্রথম মহিলা,
মাউন্ট এভারেস্টে চলা প্রথম মহিলা কে? তো মাউন্ট এভারেস্টে চড়া প্রথম মহিলা হলেন জুনকো তাবেই। তিনি কোন দেশের? তিনি হলেন জাপানের মহিলা। এবার যদি এখান থেকে কোশ্চেন দেয় যে এই মাউন্ট এভারেস্টে সব থেকে বেশি বার কে চড়েছে, তো মাউন্ট এভারেস্টে সব থেকে বেশি বার চড়েছেন কে? সব থেকে বেশি বার কতবার চড়েছেন? 28 বার, মানে আজকের ডেট অনুযায়ী তিনি কিন্তু 28 বার চড়েছেন। তার নাম কি? তার নাম হলো কামিরিতা শেরপা। কতবার চড়েছেন তিনি? তিনি 28 বার চড়েছেন। এখান থেকে আরেকটা কোশ্চেন এখানে মিস হয়ে গেল। এখান থেকে যদি কোশ্চেন দেয় যে অখণ্ড ভারতের, কোশ্চেন যদি দেয় অখণ্ড ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তখন অ্যান্সার হবে কি? তখন অ্যান্সার হবে K2 অর্থাৎ গডউইন অস্টিন। গডউইন অস্টিন K2-র নাম কেন? কারণ গডউইন অস্টিন প্রথম এই K2 যে শৃঙ্গটা, সেই শৃঙ্গটা তিনি কিন্তু চড়েছিলেন, সেই কারণে তার নাম অনুসারে K2-র নাম হয়েছে কি? নাম হয়েছে গডউইন অস্টিন। তো এই K2 যে শৃঙ্গটা, এটা কোথায় অবস্থিত? এটা পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ POK রিজিয়ানে অবস্থিত। যেহেতু এটা এখন ভারতের অংশ নয়, যেদিন আমরা পুনরায় দখল করে নেব সেদিন বলবো যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো K2 অর্থাৎ গডউইন অস্টিন। চলে আসো পরের কোশ্চেন। নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী? তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী দুটো উপাদান আছে, যার মধ্যে একটা অপশানে আছে আর একটা আমি বলে দিচ্ছি। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হাফনিয়াম কার্বাইড। এটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী। এই হাফনিয়াম কার্বাইডের সাথে আরেকটা ধাতু আছে, সেটা কি? সেটা হলো ট্যান্টেলাম ট্যান্টেলাম কার্বাইড। ট্যান্টেলাম কার্বাইড, এই দুটো ধাতু প্রায় 4000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু সহ্য করতে পারে। সেই কারণে সব থেকে বেশি তাপরোধী ধাতু দুটো হলো কি? হাফনিয়াম কার্বাইড এবং ট্যান্টালাম কার্বাইড। যদি কোনো এক্সামে বা তোমাদের এই পুলিশের এক্সামে এই কোশ্চেনটা থাকে এবং দুটো অপশানই যদি থাকে, তাহলে এর মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান কোনটা হবে? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান হবে ট্যান্টালাম কার্বাইড। সুতরাং অপশান দেখে অ্যান্সার করবে। যদি দুটো অপশানই থাকে, দুটো অ্যান্সারই যদি অপশানে থাকে, তখন ট্যান্টালাম কার্বাইডটা মার্কিং করবে, এটা হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এবং দুটো ধাতুরই তাপরোধের ক্ষমতা প্রায় 4000 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কিন্তু তাপ সহ্য করতে পারে। চলে আসো পরের কোশ্চেন। কে কন্ট্যাক্ট লেন্স সেন্সারকে উন্নীত করেছেন, যার দ্বারা গ্লাকোমা নির্ণায়ক বিভিন্ন জিনিসকে, যেমন স্ট্রেস হরমোন, ইউরিক অ্যাসিড, প্রেসার সেন্সিং নিরীক্ষণ করা যায়? এটা অর্থাৎ এই কে কন্ট্যাক্ট লেন্স সেন্সারকে তৈরি করেছেন বা উন্নীত করেছেন, যার দ্বারা এই হরমোন বা ইউরিক অ্যাসিড বা প্রেসার সেন্সিং কে নিরীক্ষণ করা যায় বা পরীক্ষা করা যায়। তো এটা তৈরি করেছেন কে? তৈরি করেছেন প্রফেসর গ্রেগ হারমান। অপশন নাম্বার বি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসো। শরীরের সবচেয়ে ছোট পেশির নাম কি? তো শরীরের সব থেকে ছোট হাড় কোনটা, সেটা জানা থাকলেই অ্যান্সার করতে পারবে। শরীরের সব থেকে ছোট হাড় যেটা, তার সাথেই যে পেশিটা যুক্ত আছে, সেটাই হবে শরীরের সব থেকে ছোট পেশি। তো শরীরের সব থেকে ছোট হাড় কোথায় থাকে? আমরা প্রত্যেকেই জানি শরীরের সব থেকে ছোট হাড় কানে থাকে। কানে 3টে হাড় থাকে, কি কি? মিস, শর্টে মাথায় রাখবে মিস, MIS। এম ফর মেলিয়াস, I ফর ইনকাস, S ফর স্টেপিস। তো এই মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস, এই 3টে হাড়ের মধ্যে সব থেকে ছোট হাড় কোনটা? সব থেকে ছোট হাড় কিন্তু স্টেপিস হাড়টা। আচ্ছা, আমি এখানে কিন্তু হাড়ের কথা বললাম, এখানে পেশির কথা বলিনি। এই কানে 3টে হাড় থাকে, কানের হাড় আমি এখানে লিখে দিচ্ছি। তো এই 3টে হাড় কি কি? MIS, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এর মধ্যে সব থেকে ছোট হাড় হলো স্টেপিস। এই ছোট হাড়ের সঙ্গে যে পেশিটা যুক্ত থাকে, সেটাই হবে শরীরের সব থেকে ছোট পেশি। তার নাম কি? তার নাম হলো স্টেপিডিয়াস পেশি। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখানে পেশির প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে পেশি রিলেটেড কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। যেহেতু যদিও তোমাদের লাস্টের দিকে পেশির উপরে একটা কোশ্চেন আছে যে মানবদেহের টোটাল কতগুলো পেশি থাকে? তো মানবদেহে থাকে 639, 639টা পেশি মানবদেহে থাকে।
এখান থেকে কোশ্চেন দেবে মানবদেহের সব থেকে লার্জেস্ট মাসেল অর্থাৎ লার্জেস্ট পেশি, কোশ্চেন দেবে লংগেস্ট মাসেল, আর একটা কোশ্চেন দেবে স্ট্রংগেস্ট মাসেল। লার্জেস্ট মানে কি? লার্জেস্ট মানে বড়, লংগেস্ট, এই লংগেস্টের মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ডিফারেন্স বুঝতে পারে না। লার্জেস্ট মানে বড়, লংগেস্ট মানে লম্বায় বড়, আর স্ট্রং মানে শক্তি, মানে সব থেকে হার্ডি কোনটা, হার্ড পেশি কোনটা। তো লার্জেস্ট সব থেকে বড় পেশি কোনটা? সব থেকে বড় পেশি হলো গুলেকটাস ম্যাক্সিমাস। লংগেস্ট পেশি হলো যেটা ফিমারের ওপরে থাকে, অর্থাৎ শরীরের সব থেকে বড় হাড়, যেটা উরুর হাড় বলা হয় বাংলাতে, সেটার কে বলা হয় কি? ফিমার। তো ফিমারের ওপরে যে পেশিটা থাকে তার নাম কি? তার নাম হলো সার্টোরিয়াস মাসেল। সার্টোরিয়াস মাসেল। আর শরীরের সব থেকে শক্তিশালী যে পেশি, সেই শক্তিশালী পেশি কোথায় থাকে? আমাদের মুখে থাকে, যার নাম হলো ম্যাসেটার। তাহলে সব থেকে বড় পেশি কোনটা? হবে গুলেকটাস ম্যাক্সিমাস। সব থেকে লংগেস্ট পেশি কোনটা? সেটা হবে সার্টোরিয়াস। আর সব থেকে শক্তিশালী হলো ম্যাসেটার। আর সব থেকে স্মলেস্ট, সব থেকে ছোট কোনটা? সেটা কোশ্চেনেই ছিল, সেটা হবে স্পেডিয়াস, অর্থাৎ স্টেপিস হাড়ের ওপরে যে পেশিটা থাকে সেটা হলো শরীরের সব থেকে ছোট পেশি। এখানে হাড়ের প্রসঙ্গ যেহেতু আসছে, এখান থেকে কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করিয়ে দিই। আমাদের শরীরে কতগুলো হাড় থাকে, মানবদের শরীরে কতগুলো হাড় থাকে, যদি এইভাবে কোশ্চেন আসে, বা একজন অ্যাডাল্টের দেহে কতগুলো হাড় থাকে, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 206টা হাড় থাকে। যদি কোশ্চেন দেয় যে 5 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের দেহে কতগুলো হাড় থাকে, অ্যান্সার হবে 208টা। আর যদি কোশ্চেন দেয় যে একটা নিউ বর্ন বেবি বা নতুন জন্ম নেওয়া একটা শিশুর দেহে কতগুলো হাড় থাকে, তখন অ্যান্সার হবে 300টা ছোট ছোট কিন্তু হাড় থাকে। ধীরে ধীরে সেই বাচ্চাটা যখন বড় হতে থাকে, হাড়গুলো জুড়ে যায় এবং হাড়ের সংখ্যা কমে এসে লাস্টে এসে দাঁড়ায় কত? লাস্টে এসে দাঁড়ায় 206টা। তাহলে মানবদের শরীরে কতগুলো হাড় থাকে? 206টা। মানবদের শরীরে কতগুলো পেশি থাকে? অ্যান্সার হবে 639টা। দুটো ফ্যাক্ট কিন্তু অবশ্যই মাথায় রাখবে, কোশ্চেন কিন্তু দেবে এখানে তোমাদের পাশাপাশি দেবে 638, 637, 639, 640। সুতরাং এক্সাক্ট ভ্যালু কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। পরের কোশ্চেনে চলে আসো। মানুষের শরীরে চুল যে পদার্থ দিয়ে তৈরি, ঠিক সেরকম পদার্থ দিয়ে তৈরি হলো অন্য পদার্থ কোনটা? এই অপশন 4টের মধ্যে। তো চুল কোন পদার্থ দিয়ে তৈরি? চুল তৈরি কিরেটিন দ্বারা। তো কিরেটিন দ্বারা আর কি তৈরি হয়? কিরেটিন দ্বারা তৈরি হয় মানবদেহের নখ। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টিকে সংশোধন করার জন্য? তো ভগ্ন দৃষ্টিকে সংশোধন করার জন্য যে লেন্সটা ব্যবহার করা হয় সেটা কি? সেটা হলো সিলিন্ড্রিক্যাল লেন্স। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। নিম্নলিখিত কোন রোবটকে হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলা হয়? তো হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলা হয় রোবোডগকে। অপশন বি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। পরের কোশ্চেনে আসো। মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? তো মানবদেহের মেসেন্ট্রি যে কলা, সেটা কিন্তু শরীরের 79তম অঙ্গ। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার থাকে। এটা অ্যাবডোমেন পার্টে থাকে, অর্থাৎ অ্যাবডোমেনের মধ্যে যে ইন্টেস্টাইন থাকে, ইন্টেস্টাইনের পর্দা হিসাবে কিন্তু এই মেসেন্ট্রিটা থাকে। চলে আসো পরের কোশ্চেন। মানুষের শরীরে কটি গুরুত্বপূর্ণ পেশি আছে? এক্ষুনি আমরা আলোচনা করলাম মানুষের শরীরে কটা গুরুত্বপূর্ণ পেশি থাকে। 639টা পেশি থাকে। তো এখানে দেখতেই পাচ্ছ অপশনগুলো 539, 639, 739, 839। সুতরাং এক্সাক্ট ভ্যালু কিন্তু মাথায় রাখতে হবে, 539টা পেশি থাকে মানবদেহের শরীরে। চলে আসো পরবর্তী কোশ্চেন। অ্যাঞ্জিওগ্রাম বলতে কি বোঝো? তো অ্যাঞ্জিওগ্রাম কি? অ্যাঞ্জিওগ্রাম হলো এক প্রকার হার্টের পরীক্ষা বা হার্ট
ঠিক আছে কিনা সেটা টেস্ট করার একটা পদ্ধতি। তো এটা হলো এক প্রকার চিকিৎসাজনক পরীক্ষা, চিকিৎসাজনিত পরীক্ষা। তো অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অ্যাঞ্জিওগ্রামের পাশাপাশি হার্ট টেস্ট করার জন্য আরো দুটো পরীক্ষা করা হয়। একটা হলো ইসিজি পরীক্ষা, আর একটা হলো ট্রেডমিল টেস্ট এবং অ্যাঞ্জিওগ্রাম। এই তিনটে দ্বারা কি করা হয়, হার্টের পরীক্ষা করা হয়, হার্ট টেস্ট করা হয়। তো কোশ্চেন দেবে এর মধ্যে কোনটা হার্ট টেস্ট করা হয়। তো অপশানে ইসিজি বা অ্যাঞ্জিওগ্রাম না থেকে ট্রেডমিল টেস্ট থাকতে পারে। তো অ্যান্সার হবে ট্রেডমিল টেস্ট। চলে আসো পরের কোশ্চেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়? কোলোনোস্কোপি টেস্ট, ম্যাকনাটন টেস্ট, ডপলার টেস্ট আর সিটি স্ক্যান টেস্ট। তো কোলোনোস্কোপি যে টেস্ট এটা লার্জ ইনস্টেস্টাইন আর স্মল ইনস্টেস্টাইন অর্থাৎ বৃহদন্ত্র ও ক্ষুদ্রান্ত্র এই দুটোর পরীক্ষা করা হয়। এটা পরীক্ষা করা হয় কিসের মাধ্যমে? কোলোনোস্কোপি টেস্টের মাধ্যমে। ডপলার টেস্টের মাধ্যমে ব্লাড ফ্লো চেক করা হয়, ব্লাড ফ্লোর সাউন্ড শোনা হয়, বা নিউবর্ন বেবি গর্ভবতী মায়ের পেটে যে সমস্ত শিশুরা থাকে তাদের হার্টবিট, সেই শিশুর হার্টবিট, শিশুর ভ্রূণজনিত শিশু, এখানে লিখে দেই, ভ্রূণে থাকা শিশুর হার্টবিট চেক করা হয় এই ডপলার টেস্টের মাধ্যমে। সিটি স্ক্যানের মাধ্যমে হ্যামারেজ হয়েছে কিনা শরীরের কোনো অংশে, সিটি স্ক্যান যে কোনো জায়গায় করা যেতে পারে, শরীরের কোনো অংশে কোনো হ্যামারেজ হয়েছে কিনা, কোনো ক্ষত আছে কিনা সেগুলো চেক করা হয় সিটি স্ক্যানের মাধ্যমে। তো এই তিনটেই কিন্তু মেডিকেল ডায়াগনস্টিক। মেডিকেল ডায়াগনস্টিক যেটা নয় সেটা হলো ম্যাকনাটন টেস্ট, অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটির কাজ কি? তো এক্ষুনি বললাম ইসিজি। এই ইসিজি এর ফুল ফর্ম কি? ইসিজি এর ফুল ফর্ম হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম। তাহলে ইলেকট্রোকার্ডিওগ্রামের দ্বারা কি টেস্ট করা হয়? এক্ষুনি বললাম পায়ের কাছকে মাপে না, রক্তচাপকে মাপে না, মস্তিষ্কের কোষকে মাপে এটাও না, এটা হার্টের টেস্ট এক প্রকার, এটা হৃদয় স্পন্দন মাপে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর হৃদয় স্পন্দন অর্থাৎ হার্টের টেস্ট করার জন্য এক্ষুনি তিনটে বলে দিলাম, একটা তার মধ্যে হলো ইসিজি, আর একটা হলো ট্রেডমিল টেস্ট, আর একটা কি বললাম, আর একটা বললাম অ্যাঞ্জিওগ্রাম। চলে আসো পরের কোশ্চেনে। ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়? তো এই ওরাল গ্লুকোজ টলারেন্স এই যে পরীক্ষাটা, এটা ব্লাড সুগার, নিউবর্ন যে সমস্ত বেবিরা থাকে তাদের ব্লাড সুগার মাপার জন্য এই ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটা করা হয়। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অপশন এ ব্লাড সুগার এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। সার্বজনীন রক্তদাতা কাকে বলা হয়? যাদের ও গ্রুপের রক্ত আছে, যাদের এ গ্রুপে, যাদের বি গ্রুপে, যাদের এ বি গ্রুপের রক্ত আছে। তো সার্বজনীন রক্তদাতা কাকে বলা হয়? বলা হয় ও গ্রুপের যাদের রক্ত আছে। কিন্তু কোশ্চেনটা যদি একটু ডিপলি আস্ক করে তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে ও প্লাস এবং ও মাইনাস, কারণ আমরা জানি প্রত্যেকটা রক্ত গ্রুপের দুটো করে ফ্যাক্টর থাকে, দুটো করে আরএস ফ্যাক্টর থাকে, একটা পজিটিভ একটা হলো নেগেটিভ। তো ও পজিটিভ ও নেগেটিভ, আর একটা এবি পজিটিভ আর এবি নেগেটিভ। আমরা পড়ে এসেছি সার্বজনীন রক্তদাতা হলো ও গ্রুপ, সার্বজনীন রক্তদাতা হলো ও গ্রুপ, আর সার্বজনীন রক্ত গ্রহীতা হলো এবি গ্রুপ। তাহলে আমি কি বলতে পারি যে এ বি মাইনাস গ্রুপ সর্বজনীন রক্তগ্রহীতা, বা আমি এটা কি বলতে পারি যে ও পজিটিভ হলো সর্বজনীন রক্তদাতা? না, ও পজিটিভ কিন্তু সর্বজনীন রক্তদাতা নয়। কোশ্চেন যদি একটু ডিপলি জিজ্ঞাসা করে জিনিসটা মাথায় রাখবে। বা এবি নেগেটিভ এরা কিন্তু সর্বজনীন রক্তগ্রহীতা নয়।
কেন নয় এগুলো কিন্তু আমরা বায়োলজির ক্লাসে তোমাদের আলোচনা করেছি। বায়োলজির ক্লাস আবার নতুনভাবে শুরু হতে চলেছে, তাই প্রত্যেককে বলছি যদি তোমরা সেই ক্লাসগুলো না দেখে থাকো, কারণ এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলোও কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করা আছে। আবার নতুন ক্লাস শুরু হতে চলেছে, সামনে তোমাদের এএনএম জিএনএম এর এক্সাম আসতে চলেছে, এছাড়া আরও অন্যান্য এক্সাম আছে। তো এই সমস্ত এক্সামের উপর ফোকাস রেখে বায়োলজি ফাউন্ডেশন ব্যাচ, কি ব্যাচ? বায়োলজি বায়োলজি ফাউন্ডেশন ব্যাচ আসতে চলেছে। তাই প্রত্যেককে বলছি ব্যাচগুলোতে তোমরা যুক্ত হতে পারো, বা ক্লাস যখন শুরু হবে রেগুলার বেসিসে এখান থেকে ক্লাস করতে পারো। সেখানে কিন্তু তোমাদের ডিটেলসে ডিসকাস করা হয়েছিল এর আগে যে ক্লাসগুলো হয়েছে, যে কেন ও পজিটিভ সর্বজনীন রক্তদাতা নয় আর কেন এবি নেগেটিভ সর্বজনীন রক্ত গ্রহীতা নয়। তো এখানে অনলাইনের ফরম্যাটে এখন মাথায় রাখো যে যদি কোশ্চেন ডিপলি জিজ্ঞাসা করে তাহলে এবি পজিটিভ হলো সর্বজনীন রক্ত গ্রহীতা আর ও নেগেটিভ হলো সর্বজনীন রক্তদাতা। চলে আসো পরের কোশ্চেনে, লাইফাই সিস্টেম কোনটা এর মধ্যে? তো লাইফাইয়ের ফুল ফর্ম কি? লাইফাইয়ের ফুল ফর্ম হলো LI মানে লাইট আর FI মানে ফিডিলিটি, লাইট ফিডিলিটি। তো লাইফাই সিস্টেমটা কি? এটা একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার ওপরে নির্ভরশীল, অর্থাৎ অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছে? তো পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরা এটা ডিজাইন করেছে কে? ডিজাইন করেছে এডউইন ল্যান্ড, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, জিকা ভাইরাস কার মাধ্যমে ছড়ায়? তো জিকা ভাইরাস মূলত মশার মাধ্যমেই ছড়ায়। কোন প্রকার মশা জিকা ভাইরাস ছড়ায়? এডিস মশা, এডিস মশা এই জিকা ভাইরাসকে ছড়ায়। চলে আসো পরের কোশ্চেনে, কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন অর্থাৎ হার্ট ট্রান্সপ্লান্টেশন করা হয়েছিল? তো প্রথম হিউম্যান টু হিউম্যান হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল কত সালে? সেটা প্রতিস্থাপিত করা হয়েছিল 1967 সালে। 1967 সালে এটা কোথায় করা হয়েছিল? করা হয়েছিল সাউথ আফ্রিকাতে। কে করেছিল প্রথম হৃদস্পন্দন? তো তার নামটাও কিন্তু মাথায় রাখতে হবে, তার নাম হলো ক্রিশ্চিয়ান ক্রিশ্চিয়ান বার্নার্ড। ক্রিশ্চিয়ান বার্নার্ড সর্বপ্রথম হিউম্যান টু হিউম্যান অর্থাৎ মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেছিল, অর্থাৎ হার্ট ট্রান্সপ্ল্যান্ট করেছিল। এখান থেকে যদি কোশ্চেন দেয় যে ভারতের তাহলে সর্বপ্রথম হিউম্যান টু হিউম্যান হার্ট ট্রান্সপ্ল্যান্ট কোথায় হয়েছে? ভারতের সর্বপ্রথম হিউম্যান টু হিউম্যান হার্ট ট্রান্সপ্ল্যান্ট কত সালে হয়েছে? তো এটা হয়েছে 1994 সালে। 1994 সালে এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল দিল্লি এইমসে। সর্বপ্রথম ভারতে হার্ট ট্রান্সপ্ল্যান্ট মানুষের থেকে মানুষের দেহে হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল। চলে আসো পরের কোশ্চেন, এইডস এর পুরো নাম কি? এবং এটাই আজকের ক্লাসে তোমাদের লাস্ট কোশ্চেন। তো এইডস এর ফুল ফর্ম মাথায় রাখবে, অ্যাকুরেট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম হলো এইডস এর ফুল ফর্ম। এইডসটা কিসের ওপরে ডিপেন্ড, মানে কোন ভাইরাসের জন্য এইডস হয়? তো এটা হয় HIV ভাইরাসের জন্য। তো HIVর ফুল ফর্ম কি? এটাও কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন দেয়। HIVর ফুল ফর্ম হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস হলো HIVর ফুল ফর্ম, আর এইডস এর ফুল ফর্ম হলো অ্যাকুরেট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তো আশা করি আজকে ক্লাসে যে 25টা কোশ্চেন রাখা হয়েছে প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কেপি এসআই এবং সার্জেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছে বা আদার্স কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকে ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।